গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা খুঁজে পেয়েছে গুম সংক্রান্ত কমিশন। বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়া প্রথম অন্তর্বর্তী প্রতিবেদনে কমিশন এই তথ্য জানিয়েছে। সেই সাথে মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত করে র্যাব বিলুপ্তির সুপারিশও করা হয়েছে। বলা হয়, গুমের শিকার অনেকেই এখন ট্রমায় ভুগছে। কমিশন প্রধান জানান, ৩ মাস পর আরও একটি অন্তর্বর্তী রিপোর্ট দেওয়া হবে। চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে সময় লাগবে কমপক্ষে 1 বছর। একদিন বাবাকে ফিরে পাবো, তখন আমার সেই ছোট্ট ভাই আমাকে বলতো, আপু ক্যামেরার দিকে তাকাও, আঙ্কেলরা বাবাকে খুঁজে বের করে দিবে। আওয়ামী লীগ সরকারের বিগত শাসন আমলে ভিন্ন মতের বহু মানুষ গুমের শিকার হয়েছে। তাদের ভাগ্যে কি ঘটেছে এখনো জানে না পরিবার। তারা কি বেঁচে আছে নাকি মরে গেছে তাও অজানা সবার। আর সব গুমের ঘটনায় প্রায় প্রত্যেকটিতেই নাম এসেছে র্যাবের। শুধু গুম না, গুম করে খুনের অভিযোগ রয়েছে বিশেষ এই বাহিনীর সদস্যদের বিরুদ্ধে। যদিও শেখ হাসিনা সরকারের আমলে এসব নিয়ে কথা বলার সাহস পাননি ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। এমনকি থানায় গিয়ে একটা জিডিও করতে পারেননি তারা। তবে 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বর্তমান সরকার গুম সংক্রান্ত একটি কমিশন গঠন করে। শনিবার বিকেলে সেই কমিশন দীর্ঘ তদন্ত করে 1676টি অভিযোগের মধ্যে 758 জনের অভিযোগ যাচাই বাছাই করে একটি প্রাথমিক রিপোর্ট জমা দেয় প্রধান উপদেষ্টার কাছে। অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলামের নেতৃত্বাধীন 5 সদস্যের কমিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে আনফোল্ডিং দ্য ট্রুথ শীর্ষক প্রতিবেদন হস্তান্তর করে। প্রতিবেদনে গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার কথা উঠে এসেছে। এছাড়াও হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সম্পৃক্ততাও পাওয়া গেছে, যাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMCর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম এবং হারুনা রশিদের নাম। গুমের ঘটনার বিচারিক প্রক্রিয়া শুরু সহ র্যাব বিলুপ্তির সুপারিশও করেছে গুম সংক্রান্ত কমিশন। কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান, গুমের সাথে জড়িত কর্মকর্তারা কাজটি এমনভাবে করেছে যাতে এগুলো শনাক্ত করা কঠিন হয়ে যায়। বিভিন্ন ফোর্স নিজেদের মধ্যে ভিকটিম বিনিময় করেছে এবং পরিকল্পনা ভিন্ন ভিন্নভাবে বাস্তবায়ন করেছে। তিনি আরও জানান, গুমের শিকার অনেকেই এখনও শঙ্কামুক্ত হতে পারছেন না। তাদের ওপর এতটাই ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল যে তারা এখনও ট্রমায় ভুগছেন। প্রধান উপদেষ্টা তার সর্বশেষ বক্তব্যে গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সঠিক বিচারের আশ্বাস দেওয়ার পর রিপোর্টের সংখ্যা অনেক বেড়েছে উল্লেখ করে কমিশনের সদস্যরা অধ্যাপক ইউনূসকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানান। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় সূর্য সন্তানদের স্মরণ করলেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা। সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জানান বিনম্র শ্রদ্ধা। সূর্য সন্তানদের প্রতি প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বুদ্ধিজীবীদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। গার্ড অব অনার প্রদান করে 3 বাহিনীর একটি চৌকস দল। সকাল 7:15 নাগাদ স্মৃতিসৌধে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতির পর শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকার প্রধান। নীরবে দাঁড়িয়ে জানান সম্মান। এ সময় জানানো হয় রাষ্ট্রীয় সালাম। স্মৃতিসৌধে ছিলেন উপদেষ্টাদের অনেকেই। পরে প্রধান উপদেষ্টা প্রেস সচিব এবং আইন উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থান 1971 সালেরই পুনরাবৃত্তি। তরুণদের আত্মত্যাগের বিনিময়ে জাতি যে নতুন দেশ পেয়েছে সেটি গড়ার দ্বিতীয় সুযোগ হাতছাড়া করা যাবে না। শহীদ বুদ্ধিজীবীদের যে ড্রিম ছিল তারই একটা কন্টিনিউয়েশন। সেই আলোকেই আমরা এগিয়ে যাচ্ছি। তারা যেই জন্য ফাইট করেছিলেন, যেই জন্য তারা দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, ঠিক সেই এগিয়ে নেওয়ার প্রত্যেই আমরা এগোচ্ছি। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি, সেটাই যেন আমাদের প্রত্যয় হয় শহীদ বুদ্ধিজীবী দিবসে। এটাই আমার কাছে মনে হচ্ছে। বুদ্ধিজীবী দিবসে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান স্মৃতিসৌধ ও রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন সকল স্তরের মানুষ। রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের পর সূর্য সন্তানদের সম্মান জানাতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাধারণ মানুষের ঢল নামে। শ্রদ্ধা নিবেদন করেন শহীদ পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধারা। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারা। যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত, এমনকি যারা তালিকা তৈরি ও বাড়ি চিনিয়ে দিয়ে সহযোগিতা করেছে, তাদেরকেও বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসেন শিক্ষক শিক্ষার্থীরা বলেন, দেশের ইতিহাসের স্বার্থে বুদ্ধিজীবীদের স্মৃতি সংরক্ষণ করতে হবে। রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধেও আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তবে আয়োজনে অনাড়ম্বরতায়
আক্ষেপ প্রকাশ করেন মুক্তিযোদ্ধারা। স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, মুক্ত হওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি। ছাত্রছাত্রীরা, আমাদের নওজওয়ানরা প্রজন্ম মরতে শিখেছে, আমরা শিখেছিলাম ৭১-এ, এখন আমাদের ভয় নাই। আজকে এসে আমার অনেক ভালো লাগছে, শ্রদ্ধা জানাতে আমার অনেক ভালো লেগেছে। আমরা আসছি বুদ্ধিজীবীকে শ্রদ্ধা জানাইতে এবং নাতিদের সঙ্গে নিয়ে আসি, জানে উনিও জানে আর কি এই জিনিসটা। পাকিস্তানি হানাদার বাহিনী তাদেরকে নির্বিচারে হত্যা করেছে। আমাদের উচিত ওদের মধ্যে এগুলো ছড়ায়, ওদেরকে শিখানো, ওদেরকে জানানো। যারাই রাজনীতি করে, বিএনপি করে, আওয়ামী লীগ করে, অমুক দল করে, জামাত করে, যাই করুক, শহীদদের শ্রদ্ধা জানানোর ব্যাপারে আমরা সবাই একমত হব। এদিকে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। তবে দেখা যায়নি আওয়ামী লীগ এবং তাদের কোনো অঙ্গ সংগঠনের কাউকেই। প্রয়োজনে ১০০ বছর পর হলেও ইতিহাসের বর্বরতম হত্যার বিচার চান তারা। বলেন, বুদ্ধিজীবী হত্যার নির্মোহ বিচার করতে হবে। রাজনীতিবিদরা আরও বলেন, বহু রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে গেছে, কিন্তু জনগণের প্রত্যাশিত সুশাসন অর্জিত হয়নি। ফলে স্বাধীনতার ৫৩ বছর পরেও সমাজের বৈষম্য দূর করতে প্রাণ দিতে হয়েছে হাজারো ছাত্র জনতাকে। বিএনপির মহাসচিব বলেছেন, গণহত্যা এবং গণতন্ত্র হত্যার কারণেই আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন। যারা জনগণ থেকে সরে যায়, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিক স্বাধীনতা মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। নৈতিকতা প্রতিষ্ঠা করার জন্যই সেই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের হত্যাকারীদেরকে বিচার করা দরকার। আমরা চাই কোনো লুফর্স না থাকুক, সঠিকভাবে ৭১-এ বুদ্ধিজীবীদেরকে যারা হত্যা করেছে তাদের বিচারটা করা হোক। ৪ দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা এসেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট তাকে নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রামোস হোর্তাকে স্বাগত জানান। এই সফরে তার সফরসঙ্গী হয়ে এসেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল। স্বাধীন বাংলাদেশে এটি পূর্ব তিমুরের কোনো প্রেসিডেন্টের প্রথম রাষ্ট্রীয় সফর। রাত ১১টায় ৪ দিনের রাষ্ট্রীয় সফরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তার সাথে পূর্ব তিমুরের পররাষ্ট্রমন্ত্রী সহ ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রামোস হোর্তাকে স্বাগত জানান। এ সময় পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। এরপরই রাষ্ট্রীয় অতিথিকে দেয়া হয় গার্ড অফ অনার। এ সময় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমদ এবং পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান ও ৩ বাহিনী প্রধানের সাথে কুশল বিনিময় করেন হোর্তা। ১৫ ডিসেম্বর সকালে পূর্ব তিমুর প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পরে দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর ২ শীর্ষ নেতার উপস্থিতিতে কয়েকটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে প্রেসিডেন্ট হোর্তা সাভার জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। একই দিন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করবেন তিনি। পরে বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানে অংশ নিয়ে রাতেই ঢাকা ছাড়বেন তিনি। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য স্বতন্ত্র অধিদপ্তর, ভাতা বৃদ্ধি, সুবর্ণ কার্ডে স্বাস্থ্য, শিক্ষা ও গণপরিবহনে বিশেষ সুবিধার প্রতিশ্রুতি দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানান, সীমাবদ্ধতাকে জয় করে সব মানুষ যেন নিজের স্বপ্ন পূরণ করতে পারে এমন বাংলাদেশ গড়তে চায় বিএনপি। বৈষম্যহীন রাষ্ট্র ও প্রতিবন্ধীদের জন্য মানবিক সমাজ গড়ার লক্ষ্যে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর এলজিআরডি ভবনে বিএনপির মতবিনিময় সভায় ভার্চুয়ালি যোগ দেন তিনি, যেখানে এই সমাজের সুবিধাবঞ্চিত কয়েকশো মানুষ নিজেদের অধিকার, মর্যাদা, আইনের সীমাবদ্ধতা ও বাস্তবতা তুলে ধরেন তারেক রহমানের কাছে। প্রায় ৩ ঘন্টা অধিকার বঞ্চিত মানুষের কথা শোনেন তিনি। প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় গেলে গড়ে তোলা হবে বৈষম্যহীন বাংলাদেশ। আমরা সবাই মিলে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলি, যার ভিত্তি হবে বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক এবং উদার তান্ত্রিক সমাজ নির্মাণ, যেখানে প্রতিটি মানুষ তার সীমাবদ্ধতাকে জয় করে নিজের স্বপ্ন পূরণের সুযোগ পাবেন। আপনারা কেউ প্রতিবন্ধী নন, বরং আপনারা সকলে বিশেষভাবে সক্ষম নাগরিক।
সম্পর্ক ভালো রাখতে হলে খুনি হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত পাঠাতেই হবে ভারতকে, এমন মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। গণ অভ্যুত্থানের বিশ্বাসের সাথে বেইমানি করলে কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ছিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মসূচি। এতে আন্দোলনে নিহত 46 জনের পরিবারকে দেয়া হয় আর্থিক সহায়তা। এসব পরিবারের কেউ হারিয়েছেন স্বামী, কেউ বা সন্তান, শিশুরা হারিয়েছে বাবাকে। স্বজন হারানোর দুঃসহ স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়েন কেউ কেউ। পরে দেয়া বক্তব্যে সার্জিস আলম শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানান। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি, পৃথিবীর যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক হবে সমতার, মর্যাদার। কেউ বিন্দুমাত্র ডমিনেন্স করার চেষ্টা করলে তার সাথে চোখ লাগিয়ে কথা হবে, বুলেটের সামনে বুক পেতে দেওয়া হবে। সঠিক তদন্তের মাধ্যমে বুদ্ধিজীবী হত্যার প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরার দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। সকালে জাতীয় প্রেস ক্লাবে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, জাতিকে চিরদিন যারা পদদলিত করে রাখতে চেয়েছিল তারা এই সূর্য সন্তানদের হত্যা করেছে। স্বাধীনতার প্রাক্কালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যার মধ্য দিয়ে দেশকে মেধাশূন্য করার চেষ্টা করা হয়। মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে গোলাম পারওয়ার বলেন, চিত্রনির্মাতা, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা জহির রায়হান মুক্তিযুদ্ধের ডকুমেন্টারি তৈরির জন্য মাঠে নেমেছিলেন। হঠাৎ করে তিনি নিখোঁজ হয়ে যান। জহির রায়হানকে হত্যার মধ্য দিয়ে সত্য উদ্ঘাটন বাধাগ্রস্ত করা হয় বলেও মন্তব্য করেন এই জামায়াত নেতা। অন্তর্বর্তীকালীন সরকার কোনো সাংবাদিককে বা কোনো সংবাদপত্রে বিন্দুমাত্র হস্তক্ষেপ করেনি, করবেও না। এই সরকার স্বাধীন জার্নালিজমে বিশ্বাস করে বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মাস্তুল ফাউন্ডেশন আয়োজিত নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। শফিকুল আলম আরও বলেন, সংবাদ মাধ্যমের স্বাধীনতায় এই সরকার 1 ইঞ্চি ছাড় দেবে না। বলেন, মিডিয়া সংস্কার কমিশন কাজ করছে, তাদের রিপোর্টের ভিত্তিতে গণমাধ্যমকে নতুন উচ্চতায় নেওয়া হবে। সাংবাদিকদের বেতন দিতে না পারলে মালিকদের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কথাও বলেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। এ সময় আলোচনায় জুলাই আন্দোলনে ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করা গণমাধ্যম কর্মীদের বিচার দাবি করেন সাংবাদিক নেতারা। দেশের বুদ্ধিজীবীরা কোনো কালেই নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করেনি, আর সেজন্যই দেশ অভিষ্ট লক্ষ্যে পৌঁছায়নি বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনরা। সন্ধ্যায় বাংলা একাডেমিতে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় কথা বলেন তারা। বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, সুবিধা ভোগ করার জন্য বুদ্ধিজীবীরা সব সময় বিভক্ত হয়েছেন। তাদের কারণে এই দেশের মানুষ সঠিক ইতিহাস জানতে পারেনি। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, বিচার বিভাগ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারলে জনগণ অধিকার বঞ্চিত হয়। তিনি আরো যোগ করেন, গত 15 বছর ধরে শেখ হাসিনাকে স্বৈরাচার হতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে বিচার বিভাগ। আর লেখক আলতাফ পারভেজ বলেন, বুদ্ধিজীবী সহ দেশের সব মানুষের আত্মশুদ্ধি প্রয়োজন। 71 বুদ্ধিজীবীদের হত্যার সঠিক তদন্ত ও বিচারের দাবিও জানান তিনি। এদিকে জাতীয় দিবসগুলো রাজনীতির ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান। ছাত্র জনতার অভ্যুত্থান বোঝার জন্য 71 ও 90-কে বোঝার প্রয়োজন আছে বলেও মনে করেন তিনি। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক কেন্দ্রে আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ। বলেন, রক্তের ঋণ পরিশোধের অংশ হিসেবেই বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণ করা প্রয়োজন। বুদ্ধিজীবীদের ত্যাগের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেয়া বর্তমান প্রজন্মেরই দায়িত্ব বলেও জানান তিনি। জাতীয় জীবনের প্রতিটি অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান আছে বলে উল্লেখ করে নিয়াজ আহমদ জানান, একক প্রতিষ্ঠান হিসেবে জাতীয় জীবনের প্রতিটি বিষয়ে কোনো প্রতিষ্ঠানের এমন অবদান রাখার ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। সুনামগঞ্জের দোয়ারা বাজারে হিন্দু সম্প্রদায়ের বাড়ি, ঘর ও দোকানপাটে হামলার ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে আজ দোয়ারা বাজার থানার 12 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি মামলা করে। পরে আলিম হোসেন, সুলতান আহমেদ রাজু, ইমরান হোসেন এবং শাহজাহান হোসেন নামে 4 জনকে গ্রেপ্তারও করে। এর আগে 3 ডিসেম্বর আকাশ দাস নামের একজনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম অবমাননা করে পোস্ট দিলে উত্তেজনা দেখা দেয় দোয়ারা বাজারে। উত্তেজিত জনতা ভাঙচুর চালায় উপজেলার হিন্দু অধ্যুষিত মংলারগাঁও গ্রামে। তবে হামলার আগেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত আকাশ দাসকে। পটুয়াখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও কৃষক দলের মধ্যে সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। বিকালে কলাপাড়া উপজেলার গোলবনিয়া গ্রামের রামাইখাল এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গত কয়েকদিন যাবৎ রাবনাবাদ নদীতে জাল পেতে রাখে ইউনিয়ন বিএনপি নেতা মাহতাব উদ্দিন।
এতে অন্যান্য জেলেদের মাছ শিকারে সমস্যা হয়। এই ঘটনায় গতকাল স্থানীয়রা মাহতাবকে মারধরের চেষ্টা করলে পালিয়ে যায় সে। পরে তার পক্ষের লোকজন অপর পক্ষের লোকজনকে মারধর করে। পরে ইউনিয়ন বিএনপি সভাপতি মাসুম বিল্লাহ ঘটনাস্থলে গেলে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। অন্যদিকে ঝিনাইদহে বিএনপির একাংশের অফিসে দুর্বৃত্তের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সন্ধ্যা শহরের গীতাঞ্জলি সড়কে জেলা বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডক্টর ইব্রাহিম রহমান বাবুর অফিসে এই হামলা হয়। ভাঙচুর করা হয় অফিসের চেয়ার টেবিল সহ বিভিন্ন আসবাবপত্র। ডিজিটাল বোর্ডে হঠাৎ ভেসে উঠল শেখ হাসিনা এবং ছাত্রলীগ ফিরছে। ঘটনা খুলনা রেল স্টেশনের। শনিবার রাতে হঠাৎ স্টেশনের মূল ফটকে ডিজিটাল বোর্ডে লেখা ওঠে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফেরার বার্তা। এছাড়া শেখ হাসিনা ফিরবে এমন আশাবাদের বার্তাও ফুটে ওঠে ডিজিটাল ডিসপ্লেতে। তাৎক্ষণিক প্রতিবাদ করে রেলওয়ে শ্রমিক দল, স্থানীয় বিএনপি নেতারা। এই ঘটনায় ডিজিটাল বোর্ড অপারেটর ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীকে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধরা। সদর থানার ইন্সপেক্টর শাহজাহান আহমেদ জানান, নিরাপত্তাজনিত কারণে আসলাম হোসেন সেন্টুকে হেফাজতে নেওয়া হয়েছে। সে ডিজিটাল বোর্ড অপারেটর ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রিপলিস আইনের কর্মচারী। এ বিষয়ে রেলওয়ে থানা আইনানুগ ব্যবস্থা নেবে। বগুড়ায় র্যাবের পোশাক পরা অপহরণকারীদের কবল থেকে কলেজ ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। সদর থানার ওসি জানান, শুক্রবার গভীর রাতে অপহৃত ফেরদৌসকে শনিবার নরসিংদী জেলার মাধবদী এলাকা থেকে উদ্ধার করা গেছে। বগুড়া শহরের জৌহরনগর এলাকার একটি ছাত্রাবাস থেকে র্যাবের পোশাক পরা 5 ব্যক্তি সরকারি শাহসুলতান কলেজের অনার্স চূড়ান্ত পর্বের শিক্ষার্থী ফেরদৌসকে তুলে নিয়ে যায়। র্যাব কিংবা অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনী ফেরদৌসকে আটক করেনি। এটা নিশ্চিত হওয়ার পর তার স্ত্রী মাহবুবা সদর থানায় একটি অপহরণ মামলা করেন। এরপর মুক্তিপণ হিসেবে 7 লাখ টাকা দাবি করে পরিবারকে ফোন করা হয়। ফেরদৌসের পরিবার কিছু টাকা পাঠানোর পর সেই টাকা নিতে গেলে পুলিশ 2 নারীকে আটক করে। র্যাব পরিচয়ে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এখনো তাদের জিজ্ঞাসাবাদ করে প্রকৃত সত্যতা বা আসলে এর সঙ্গে সরাসরি কারা জড়িত বা র্যাবের পোশাক পরে কারা এসেছিল এ বিষয়ে আমরা এখনো কোনো তথ্য উদ্ঘাটন করতে পারিনি। ইতিমধ্যে আমরা ভিকটিমকেও আইডেন্টিফাই করতে পেরেছি। ভিকটিম ঘটনার চক্রে এখন মাধবদী থানা হেফাজতে আছে বলে জেনেছি।